সবাইকে ক্যাট ম্যাথের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গত ক্লাসে অর্থাৎ গণিত 1.2 এর পর্ব 1-এ আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হলো বিভাজ্যতা, মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। আজকে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের যে মূল অঙ্কগুলো আছে 1.2 এর সেগুলোর সমস্যার সমাধান করব। আমাদের 1.2 এর প্রথম যে 1 নম্বর সমস্যা বলেছে যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। ওকে, আমরা 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে সেগুলো লিখবো। এখন আমরা এর আগের ক্লাসে যে বিষয়টা দেখাই দিয়েছি যে 1 থেকে 100 এর মধ্যে 25টা যে মৌলিক সংখ্যা ছিল আমরা সবগুলো লিখেছি। এখন আমরা যেটা লিখবো সেটা 30 থেকে 70 এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে। ওকে, এখানে দেখি আমরা 30 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে। আচ্ছা, 30 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে দুইটা, একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 37। ওকে, এখন আসি 41 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে। 41 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে টোটাল তিনটা, একটা হচ্ছে 41, একটা হচ্ছে 43 এবং আর একটা হচ্ছে 47। এখন 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা। 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে অনলি দুইটা, একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 59। আর ফাইনালি আমাদের 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি, এবং সেটা হলো আমাদের একটা 61 আর একটা হচ্ছে 67। ওকে, কোনো স্টুডেন্ট যদি কনফিউশনে পড়ে যান যে আমি ঠিক লিখলাম কি না লিখলাম, তাহলে ওই যে আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম, ফোন নাম্বারটা কি ছিল 4422 322 321। এখন হিসাব করব আমরা যে 30 থেকে 70 এর মধ্যে কোন ডিজিটগুলো পড়বে। ওকে, এটা 1 থেকে 10, এটা 11 থেকে 20, এটা 21 থেকে 30। এরপর আমাদের আসবে 31 থেকে 40, এইটা অর্থাৎ এইখান থেকে আমাদের কাউন্ট করা শুরু হবে। এটা হচ্ছে 31 থেকে 40, আর এইটা হচ্ছে 41 থেকে 50, এটা 51 থেকে 60 এবং আমার এতটুকু জায়গা অর্থাৎ এই দুই, অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যা আছে 61 থেকে 70 এর ভিতরে। তার মানে হলো 30 থেকে 70 এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা হবে কয়টা মৌলিক সংখ্যা হবে 2 2 4 আর 3 7 7 আর 2 9টা। ওকে, এভাবে যদি হিসাব করেন তাহলে ভুল হওয়ার কোনো কনফিউশন কাজ করবে না, ভুল হবে না। এখন আমরা গুনে দেখি এখানে টোটাল কতটা মৌলিক সংখ্যা আছে। 2টা, 3টা 5টা, 5টা 2টা 7টা, 7টা 2টা 9টা। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক খ গ ঘ 4টা প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নে 2টা করে সংখ্যা দিয়ে আছে, এবং আমাদের যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এই এক জোড়া সংখ্যা সহমৌলিক কিনা। গত ক্লাসে আমরা এটাও আলোচনা করেছি, তো আজকে দেখব। আমরা প্রথমে ক নাম্বার দেখি। আমি বলেছিলাম গত ক্লাসে কি বলেছিলাম যে সহমৌলিক জোড়া নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা। তার আগে বলে নিই সহমৌলিক সংখ্যা কাকে বলে। যখন দুইটা সংখ্যার গসাগু 1 হবে তখন ওই দুইটা সংখ্যা সহমৌলিক হবে। তো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। ভাগ প্রক্রিয়ায় গসাগু করার নিয়ম কি, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। ওকে, এইখানে আমরা 27 দিয়ে 54কে ভাগ করব। ওকে, 27 দুগুণে কত হবে 54, অর্থাৎ এইখানে আমার সর্বশেষ ভাজক কত 27, অর্থাৎ এই দুইটা সংখ্যার গসাগু হলো আমার 27। তার মানে এই দুইটা সংখ্যার গসাগু আমার 1 নয়, গসাগু হয়েছে 27। অতএব এই দুইটা সংখ্যা সহমৌলিক নয়। সহমৌলিক হতে হলে আমাদের গসাগু হতে হবে 1। কাজে আমরা বলবো ক নাম্বারের উত্তর কি দিব, যে ক নাম্বার উত্তর সহমৌলিক নয়, সহমৌলিক নয়। ওকে, এরপরে আমাদের খ নাম্বার। ক নাম্বারেও দুইটা সংখ্যা দিয়ে আছে। আমরা এখন আবারও সেম ভাবে ভাগ প্রক্রিয়ায় দেখব সংখ্যা দুইটা সহমৌলিক কিনা। ভাগ প্রক্রিয়ার নিয়ম, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা। আচ্ছা, একবার যাবে 63কে 63। আচ্ছা, এখানে আমরা 11 থেকে যদি 3 বাদ দিই 8, 1 7 2 28। এখন কি করব, এখন যে ভাগশেষ রয়েছে এই ভাগশেষটাকে ভাজক বানাবো, আর এই ভাজকটাকে আমরা কি করব ভাজ্যের এখানে লিখব। ওকে, আবার ভাগ করব, 2 বার যাবে, 2 বার দিলে হবে 56। 13 থেকে 6 বার দিলে 7, হাতে থাকবে। এখন কি হলো, আমার সর্বশেষ যে ভাগশেষটা আছে সেটা হলো 7। এই 7 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব 28কে। 4 বার যায়, 4 7 28।
এখানে আমার সর্বশেষ ভাজক কত 7, অর্থাৎ 63 এবং 91 এর গসাগু হলো আমার কত 7। অতএব এই দুইটা সংখ্যাও সহমৌলিক নয়। আচ্ছা, তার মানে আমরা উত্তরে কি লিখবো? খ নাম্বার উত্তর লিখবো সংখ্যা দুটি সহমৌলিক নয়। এখন গ নাম্বারে আমরা কি করবো? যেহেতু আমাদের সহমৌলিক জোড়া নির্ণয় করতে হবে, 189 দিয়ে আমরা কাকে ভাগ করব? 210 কে। আচ্ছা, একবার যাবে 189, আমরা বিয়োগ করলে কত আসতেছে? 1 2 21 আসতেছে। এখন আমরা কি করব? 21 দিয়ে 189 কে ভাগ করব। ওকে, তাহলে 21 দিয়ে 189 কে ভাগ করলে কতবার যাবে? আমরা যদি 9 দিয়ে দিই, 9 কে 9, 9 দুগুণে 18। ওকে, 9 দিয়ে দিলে 9 কে 9, 9 দুগুণে 18। তার মানে যেটা আমার সর্বশেষ ভাজক কত আসছে? 21। অর্থাৎ 189 এবং 210 এর গসাগু হলো আমার কত? 21। তার মানে এই দুটো সংখ্যাও সহমৌলিক নয়। সহমৌলিক হতে হলে গসাগু কত হতে হবে? গসাগু হতে হবে 1। আচ্ছা, আমরা গ নাম্বারের উত্তর পাইলাম। ফাইনালি আমাদের হচ্ছে ঘ নাম্বারে দুটো সংখ্যা দিয়েছে কত? 52 এবং 97। আমরা সেম ভাবে 52 দিয়ে 97 কে ভাগ করব। 97 দুইবার যাবে না, একবার যাই। 52 তাহলে কত হবে? 5 আর হলো 4। এটা দিয়ে আমরা 52 কে ভাগ করব, একবার যাবে 45। আমাদের আসতে হচ্ছে কত? 7। আবার এই 7 দিয়ে আমরা এই 45 কে ভাগ করব, তাহলে কত হচ্ছে আমাদের? 7 সাথে যাবে না, 6 সাথে হবে আমার 42। আসবে কত? 3। 3 দিয়ে আবার 7 কে ভাগ দিব, আমার 3 দুগুণে কত হবে? 6। আসবে কত? 1। এই 1 দিয়ে আবার 3 কে ভাগ দিব, 3 কে 3। অর্থাৎ এইখানে আমার সর্বশেষ ভাজক কত? সর্বশেষ ভাজক 1। তার মানে 52 এবং 97 এর গসাগু হচ্ছে আমার কত? 1। অর্থাৎ আমরা বলতে পারি যে শুধুমাত্র ঘ নাম্বারটা আমাদের সহমৌলিক সংখ্যা, যেহেতু 52 এবং 97 এর গসাগু এসেছে কত? 1। এবং আমরা জানি যখন দুইটা সংখ্যার গসাগু 1 আসে, ওই দুইটা সংখ্যা সহমৌলিক হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? গত ক্লাসের আলোচ্য বিষয় আজকেও। তো আমরা ক নাম্বারে দিতেছি 3 দিয়ে, অর্থাৎ এই সংখ্যাগুলো, একটা দুইটা তিনটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। এটা করার জন্য আমরা কি জানি যে 3 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে? যদি সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা প্রথমে এই সংখ্যাটা দেখি। এই সংখ্যাগুলোর অঙ্কগুলো কত আছে? 5 যোগ 4 যোগ 5। ওকে, 5 5 10 আর 4 কত হলো? 14। 14 কি আমাদের 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, কাজে এই সংখ্যাটা আমাদের 3 দিয়ে ভাগ করা যাবে না। ওকে, আমরা পরবর্তী সংখ্যাটা দেখি। পরবর্তী সংখ্যার অঙ্কগুলো আছে 6, অর্থাৎ এই সংখ্যাটা কত কত আছে? 6 যোগ 7 যোগ 7 যোগ 4। ওকে, তাহলে আমার কত হচ্ছে? 6 আর 4 10, 10 আর হচ্ছে 7 7 14, কত হচ্ছে আমাদের? 24। 24 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 গুণন 8, 3 আসলে 24। তার মানে এই সংখ্যাটা আমার 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, ফাইনালি এই সংখ্যাটা দেখব। এই সংখ্যাটার অঙ্কগুলো কত কত আছে? 8 যোগ 5 যোগ 3 যোগ 5। আচ্ছা, এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে দেখি 5 আর 5 যোগ করলে কত হবে? 10। 10 আর এটা 18, 18 আর 3 কত হচ্ছে? 21। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায়, এইখানে 3 সাথে 21, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, খ নম্বরে কি বলেছে আমাদের? খ নম্বরে বলছে 4 দিয়ে, অর্থাৎ এইখানেও 3টা সংখ্যা দিয়ে আছে। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখব কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে সেটা কিভাবে বুঝবো আমরা? সেটা হচ্ছে একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। এইখানকার একক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা কত? 42, যেটাকে 4 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। আমরা এটা দেখতেছি 4 একে 4, আসবে কত আমাদের? 2। 4 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়। আচ্ছা, পরের সংখ্যাটা দেখি। পরের সংখ্যাটার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা কত? 84। আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, আসবে কত? 4। 4 একে 4, অর্থাৎ এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। অর্থাৎ এই একক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। আমরা বলতে পারি পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কের একক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা কত? 74। আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, আসবে কত আমার? এখানে 3, 4, 4 আসলে
32। তার মানে আমার অবশিষ্ট থাকতেছে কত 2, অর্থাৎ এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়। আমার পরবর্তীতে গ নাম্বার বলেছে যে 6 দিয়ে। আচ্ছা, আমরা 6 দিয়ে কোনো একটা সংখ্যা বিভাজ্য কি না সেটা কিভাবে বুঝি? সেটা আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়েও ভাগ করা যায় এবং 3 দিয়েও ভাগ করা যায় তাহলে সংখ্যাটা 6 দিয়ে ভাগ করা যাবে। আর 2 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যাবে কি যাবে না কিভাবে বুঝবো? যদি সেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা অথবা শূন্য হয় তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা সংখ্যারই একক স্থানীয় সংখ্যা জোড়, এখানে 2, এখানে 4, এখানে 4, তার মানে 3টা সংখ্যাই 2 দিয়ে বিভাজ্য। এখন আমরা দেখব যে কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। যেহেতু প্রত্যেকটা সংখ্যায় 2 দিয়ে বিভাজ্য, এখন কোন একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হলে ওটা 6 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, 3 দিয়ে বিভাজ্যের জন্য আমরা কি করব? এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কগুলো যোগ করে দেখব। আচ্ছা, এখানে 2 যোগ 1 যোগ 8 যোগ কত 4। আচ্ছা, আমরা দেখি কত হয়। 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে 11, 11 আর 4 কত হচ্ছে 15। 15কে 3 দিয়ে ভাগ করা যায়, কত হবে 3 5 15। তার মানে এই সংখ্যাটা 6 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, পরের সংখ্যাটা দেখি। পরের সংখ্যাটার অঙ্কগুলো আমরা যোগ করে নিই। 1 যোগ 0 যোগ 7 যোগ 4, 4 7 11, 11 আর 1 12, অর্থাৎ এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12। তার মানে এই পুরো সংখ্যাটা 6 দিয়েও ভাগ করা যাবে, যেহেতু 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে। আচ্ছা, ফাইনালি পরের সংখ্যাটা আমরা দেখি কত। 7 যোগ 8 যোগ 3 যোগ 2, এইখানে দেখি 3 আর 2 5, 5 আর 8 13, 13 আর হচ্ছে আমার সাথে কত হচ্ছে 20, যা 3 দিয়ে ভাগ করা যাবে না। সর্বোচ্চ 3 6 18 আর হচ্ছে 3 7 21, এক বেশি হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এটা 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না। এবং লাস্টলি আমাদের ঘর নাম্বার বলেছে 9 দিয়ে। 9 দিয়ে আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করা যাবে। ওকে, এইখানে আমরা সংখ্যাটা যোগ করে দেখি, অঙ্কগুলো যোগ করে দেখি। 0 যোগ 7 যোগ 5। ওকে, 5 7 12, 12 আর হচ্ছে আমার 5 কত হচ্ছে 17, যাকে 9 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে না। এখন আমরা এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করে দেখি। এইখানে দেখি 1 যোগ 7 যোগ 3 যোগ 7, 7 আর 3 10, 10 আর 7 হলো 17, 17 আর 1 কত 18, যা 9 দিয়ে ভাগ করা যায়। 9 গুণন 2, 9 দুগুণে 18, তার মানে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। এরপর আসি এই সংখ্যাটাতে। এই সংখ্যারও অঙ্কগুলো যোগ করে দেখি কত হয়। 9 যোগ 3, 3 আর 9 12, 12 আর 1 13, 13 আর 2 আমার কত হচ্ছে 15, যা 9 দিয়ে ভাগ করা যাবে না। কাজেই এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আমাদের পরের প্রশ্ন 4 নম্বর বলেছে নিচে ফাঁকা, অর্থাৎ একটা ফাঁকা ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা এখানে 4টা সংখ্যা দেখতে পাচ্ছি, ক খ গ এবং গ। প্রত্যেকটা সংখ্যাতে একটা জায়গাতে একটা ফাঁকা জায়গা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এই জায়গাটাতে কোন অঙ্ক বসালে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আমরা কি জানি যে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এইখানকার অর্থাৎ ক নম্বরে যে সংখ্যাটা আছে আমরা এই ফাঁকা চিহ্নিত স্থান বাদে যে অঙ্কগুলো আছে এগুলো যোগ করে দেখি। ওকে, 5 যোগ 4 যোগ 7 যোগ 3 কত হয়? যোগ করলে আমাদের কত হবে? 3 আর 2 5, 5 7 12, 12 আর 4 16, 16 আর 5 আমার কত হচ্ছে 21। এখন আমরা দেখব কোন সংখ্যা বসালে 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা হবে। আগে আমরা 9 এর ঘরে টাইম টেবিলটা পড়ে নিই, নামতাটা পড়ে নিই। 9 কে 9, 9 2 কে 18, 3 নং কত হবে আমাদের 27 হবে। 9 কে 9, 9 2 কে 18, 3 নং 27। তো আমাদের যোগফল হয়েছে কত 21, আমাদের লাগবে কত 27। তাহলে এর সাথে 6 যোগ করে দিই, 6 যোগ করে দিলে 27, অর্থাৎ এই ফাঁকা স্থানে 6 বসবে। তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, পরের অঙ্কে দেখে নিই। সেম ভাবে আমরা যোগ করব। যোগ করলে কত হবে? 4 আর সাথে 11, 11 2 13, 13 আর 1 14, 14 আর 8 কত হচ্ছে আমাদের 22 হচ্ছে। আচ্ছা, 22 এর পরে কোন এমন সংখ্যাটা আছে যেটা 9 দ্বারা বিভাজ্য? 3 নং 27। তার মানে এর সাথে যদি আমরা 5 যোগ করে দেই কত হবে 27। তার মানে এই সংখ্যাটা এইখানে বলবো, অর্থাৎ 5 যোগ করলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। গ নাম্বার হচ্ছে আমরা যোগ করে দেই, অঙ্কগুলো যোগ করে দেই। যোগ করে দিলে কত হবে? 7 আর 8 15, 15 আর 5 20, 20 আর 1 26, 26 আর 4 কত হচ্ছে আমাদের 30। আচ্ছা, 30 এর পরে কোন সংখ্যাটা আছে যেটা 9 দ্বারা বিভাজ্য? আচ্ছা, আমরা গুনে নেই, আবারও নামতা করে নেই। 3 নং 27, তারপর 4 নং 36, অর্থাৎ
আমরা 30-এর সাথে যদি 6 যোগ করে দিই কত হচ্ছে আমাদের 36 হচ্ছে, যা 9 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে একটা আমরা 6 বসাই দিলেই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাবে। আবারও এটাতেও আমরা প্লাস করে দিই, কত হচ্ছে 5 আর সাথে 12, 12 আর 4 16, 16 আর 2 কত 18। তাহলে 18 নিজেই একটা কি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, যেহেতু 9 দ্বিগুণে 18। তাহলে এর সাথে 0 যোগ করে দিই, তাহলে এখানে 0 বসালেই আমাদের কি হয়ে যাবে, সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন 5 নাম্বার বলেছে যে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। ওকে, দেখি সমাধান করি। আমরা এটা কিভাবে সমাধান করব? আমরা প্রথমে কি করব, যেহেতু আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, আমরা এখানে লিখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত আমরা জানি, 1-এর পর 4টা 0। এটা আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। এখন দেখি এটা 3 দ্বারা বিভাজ্য কি না। অঙ্কগুলো যদি যোগফল করি আমাদের যোগফল কত আসবে, 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে কি করব, এটা লেখার পরে আমরা যে লিখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এত, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা কিভাবে বুঝলাম 3 দ্বারা বিভাজ্য নয়? যোগ করে দেখি, সংখ্যাগুলো যোগফল 1, যেটা 3 দিয়ে ভাগ করা যায় না, 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা 3 দ্বারা বিভাজ্য করা যায়? তাহলে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য সেটা আমরা খুঁজে বের করবো এখন, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমাদের কি করতে হবে, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1, 2, 3 যোগ করে বাড়াতে হবে, অর্থাৎ পরবর্তী সংখ্যা। এর পরবর্তী সংখ্যা কত? তাহলে কি করতে হবে আমাদের, এর পরবর্তী সংখ্যা আমরা যদি 1 যোগ করে দেই, সংখ্যাটা হবে কত 1। এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ অঙ্কগুলো যোগফল কত 2। তাহলে আমরা কি করব, আরো বাড়াবো। বাড়ানোর পরে কি হবে, যে এর পরবর্তী 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত 1, 0, 0, 0, 2। এটা যোগ করলে আমাদের কত হবে 3। তখন আমরা কি করব, কিভাবে লিখবো এটা আমরা লিখবো যে পরবর্তী 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 0, 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা আবার এরকম দাঁড়িয়ে দিব। এরপরে কি করব, আমরা আবার লিখব যে এর পরবর্তী 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে আমাদের কত, নির্ণয়ের সংখ্যাটি 1, 0, 0, 0, 2। এটাই হলো আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 3 দ্বারা বিভাজ্য। আমাদের পরের 6 নম্বর অঙ্ক বলেছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। সেম 5 নম্বরের মতো আমরা এখানে সমাধান হিসেবে কি লিখব, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত? আমরা জানি যে 7টা 9 হবে, 3, 4, 7টা 9। আচ্ছা, এখন এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা 7টা 9 লিখলাম, কিন্তু কথা হলো 9, এই 7টা 9 দ্বারা গঠিত সংখ্যাটা কি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে? আমরা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কি জানি, যেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যাবে এবং 3 দিয়েও ভাগ করা যাবে, ওই সংখ্যাটা 6 দিয়েও ভাগ করা যাবে। এই সংখ্যাটা নিঃসন্দেহে 3 দিয়ে ভাগ করা যাবে, কারণ এর যোগফলগুলো 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা আর একটা জিনিস কি জানি, যে 2 দ্বারা সেই সংখ্যাটাই বিভাজ্য হবে যেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা জোড় সংখ্যা অথবা 0। তাহলে এটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য? তখন আমরা কি করব, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, এইখান থেকে আমরা 1 1 করে কমাবো। আচ্ছা, দেখি 1 যদি এখান থেকে আমরা মাইনাস করে দেই, তার মানে আমার সংখ্যাটা কত হচ্ছে 6টা 9, 3, 2, 5, 6টা 9। এখান থেকে 1 কমাই দিলে সংখ্যাটা কত হবে 8। মানে আমরা যেটা লিখবো যে 7 অঙ্কের বৃহত্তম পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত, এটা। আচ্ছা, এখন এইখানে এটা জোড় সংখ্যা হলো, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। এখন দেখবো অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ করা যায় কি না। আমরা যোগ করে দেই অঙ্কগুলো, কত হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6 নং 54, 54 আর 8 আমাদের কত হচ্ছে, 54 আর 8 হচ্ছে 62, যা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব এই সংখ্যাটাও 7 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যা নয় যা 6 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা কি করব,
এই 8-এর জায়গাতে 7 দিব, আরো 1 কমাই দিব এবং আমরা লিখবো যে 7 অঙ্কের বৃহত্তম পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত, এটা। এটা যদি আমরা যোগ করে দেই তার মানে কি এখান থেকে 1 কমলো, তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে এমনিতেই দেখেন এটা একটা বিজোড় সংখ্যা, এটা 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করা গেলেও এটা 2 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এই সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা কি লিখবো, 7 অঙ্কের পরবর্তী বৃহত্তম সংখ্যাটা হচ্ছে, এখানে আমরা কি দিব, একটা 6 দিব। ওকে, আচ্ছা 6 দিলে কি হবে, এখান থেকে আমাদের টোটাল 2 কমে যাবে, তাই না? কত কমে যাবে, 2 কমে যাবে, তাহলে আমাদের যোগফল কত হলো, 60। আচ্ছা দেখেন, এই বৃহত্তম সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 2, যা 2 দ্বারা, তাহলে এই পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ করা যাবে এবং এই বৃহত্তম সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 60, যেটা 3 দিয়ে ভাগ করা যাবে, 3 গুণি হবে 60। তার মানে এটাই হলো সেই নির্ণয় বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে আমরা লিখবো কিভাবে, আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো যে 7 অঙ্কের পরবর্তী, এটা পূর্ববর্তী লিখি আমরা, পূর্ববর্তী বৃহত্তম সংখ্যা কত, 9 9 9 1 2 3 4 5 6, আর এইখানে কত লিখবো, আমরা একটা 6 লিখবো, যে এটাই হলো যা 6 দ্বারা বিভাজ্য, যা 6 দ্বারা বিভাজ্য। আমাদের পরবর্তী 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয় করো। ওকে, আমরা প্রথমে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা আগে গঠন করে নিই। ওকে, সমাধান, এখানে আমরা কি বলবো, 3 0 5 2 এবং 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো কত। আচ্ছা, এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা লিখবো কিভাবে, সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা আগে লিখবো। ওকে, 7, এর চাইতে ছোট কোন সংখ্যা আছে, 5, তার চাইতে ছোট 3, তার চাইতে ছোট 2 এবং ফাইনালি আছে 0। তাহলে আমাদের এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 7 5 3 2 0। এখন আমরা দেখব এই সংখ্যাটা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, কোন একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো আমরা, একক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি কত, 4 গুণন 5, 4 5 হচ্ছে 20, অর্থাৎ 4 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়। তাহলে আমরা কি লিখব, যে আমরা জানি, কি জানি আমরা, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখেন, এরপরে আমরা কি করব, যে এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা কত হচ্ছে 20, যা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। ওকে, আবার আমরা কি জানি, যে কোনো একটা সংখ্যা 5 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না সেটা কিভাবে বুঝবো, কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটা যদি 0 অথবা 5 হয় তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যাবে। আমরা সেম ভাবে এটাও লিখবো, আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে অঙ্কটা 5 দ্বারা বিভাজ্য। এখানে 7, এখানে 3 0 5 2 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যেহেতু 0, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এই হলো আজকের ক্লাস। যে কোনো বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করে দিলে সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, এর সাথে যদি আমি 1 যোগ করে দেই সেটা 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এটা শুধু এটার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আমি আবার যদি এইখানে পয়েন্টে লিখলাম 3 3 6 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লিখলাম, এর সাথে 1 যোগ করে দিলে সেটা 7 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে।
7 অঙ্কের ক্ষুদ্রতম 4টা আর 3টা হলো 7টা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, ক্যাডেট কলেজ পরীক্ষার্থীরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেটা বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এখন ধরে নিই আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, এইখানে কয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম? 4 অঙ্কের। এখান থেকে যদি 1 বিয়োগ করা হয় সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। অর্থাৎ 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। এটা শুধু এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, এখন একটা সংখ্যা আমি কয় অঙ্কের দিলাম? কত অঙ্ক হলো? 3 3 6 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, সেখান থেকে যদি আমি 1 বিয়োগ করি সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। কত অঙ্কের? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। ওকে, আবার দেখেন আমি আরো একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। কয়টা অঙ্ক? 1 2 3 4 5 6 7 8 8 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমি 1 বিয়োগ করি সেটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। 3 2 5 আর 2 হচ্ছে 7। ঠিক আছে, তেমনি ভাবে এটার একটা রিভার্স প্রসেস আছে। রিভার্স প্রসেসটাও মাথায় রাখতে হবে। সেটা হলো কি,